বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। তৃতীয় মাত্রার এই পর্বটি চ্যানেল আই স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বহু বছর নির্বাচনহীনতার পরে বাংলাদেশ এটি নির্বাচন হচ্ছে এবং একই সঙ্গে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হচ্ছে। আজ সকাল 7:30টায় ভোট গ্রহণ শুরু হয়েছে, 4:30 অবধি এই ভোট গ্রহণ চলবে। প্রায় 3.5 ঘন্টার ভোট গ্রহণ। এখন পর্যন্ত পরিস্থিতিটি যেটা দেখা যাচ্ছে, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হচ্ছে। নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে প্রায় 50টি রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করছে। যদিও দেশের একটি অন্যতম বৃহত্তম দল, তাদের রাজনৈতিক কার্যক্রম সরকারের আদেশে স্থগিত থাকায় এবং নির্বাচন কমিশনে তাদের নিবন্ধন স্থগিত থাকায় তারা এই নির্বাচনের বাইরে আছে এবং তাদের অন্যান্য মিত্রদেরও কেউ কেউ নির্বাচনের বাইরে আছে। মোট 12,77,00,000 ভোটার এই ভোটে অংশগ্রহণ করছে এবং 2,080 জনের মতো প্রার্থী এই নির্বাচনে 85 জন প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মূল প্রতিদ্বন্দ্বিতা এখন পর্যন্ত যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার মিত্রদের সঙ্গে জামায়াতে ইসলামী এবং তার মিত্রদের মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। নির্বাচনকে ঘিরে গতকাল আমরা যেটা লক্ষ্য করেছি যে দেশের বিভিন্ন স্থানে নিরাপত্তা বাহিনী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন প্রার্থী বা বিভিন্ন দলের নেতাকর্মীদের কাছ থেকে প্রচুর পরিমাণের অর্থ তারা উদ্ধার করেছেন, যেগুলো নির্বাচন বিধি লঙ্ঘন করে করা হয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই দেখা গেছে যে জামায়াত প্রার্থীদের কাছে বা জামায়াতের নেতাকর্মীদের কাছে এই অর্থ পাওয়া গেছে। একই সঙ্গে আমরা জাল সিল, জাল ব্যালট পেপার সেগুলো দেখেছি। আজকে সারাদিনে তেমন কোনো সংঘাতময় ঘটনা ঘটেনি, যদিও কোনো কোনো প্রার্থী অভিযোগ করছেন যে ভোট কেন্দ্রে অনিয়ম হচ্ছে। ঢাকার একটি ধানমন্ডি কেন্দ্রে অনেক ভোটার ভোট দিতে গিয়ে দেখা গেছে যে তাদের নামের সঙ্গে ছবি মিলছে না। ঢাকার একটি আসনের প্রার্থী ববি হাজ্জাজ অভিযোগ করেছেন একটি বিশেষ কেন্দ্রে ভোট গ্রহণে অনিয়ম হচ্ছে এবং খুলনায় নির্বাচনী সংঘর্ষে বিএনপির একজন নেতা প্রাণ হারিয়েছেন। এ খবর আমরা গণমাধ্যমে দেখেছি। কোথাও কোথাও ভোট কেন্দ্র দখলের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে এবং সেগুলোতে সেনাবাহিনী নিয়ন্ত্রণ নেবার চেষ্টা করেছে। তবে মোটা দাগে যেটা শান্তিপূর্ণ নির্বাচন এবং এটাকে বিএনপি গণতন্ত্রের একটা বড় অগ্রযাত্রা হিসেবে দেখছে। জামায়াতের আমির বলেছেন যে বড় কোনো ঘটনা ঘটলে বা অনিয়ম হলে তারা সেটা মেনে নেবেন না। নির্বাচনের এই পরিস্থিতি, নির্বাচন অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচন, গণভোট এবং নির্বাচনের পূর্বাপর পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশের একজন সিনিয়র সাংবাদিক, লেখক, কলামিস্ট সোহরাব হাসান, যিনি চর্চা.কমের সম্পাদক, এবং আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে সরাসরি যুক্ত হচ্ছেন যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট ইউনিভার্সিটির ডক্টরাল ফেলো, সাংবাদিক, গবেষক, শিক্ষক আসিফ বিন আলী। স্বাগত আপনাদের দুজনকেই তৃতীয় মাত্রায়। মিস্টার সোহরাব হাসান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। কেমন ভোট হচ্ছে বলে মনে হচ্ছে আপনার কাছে? দু একটি কেন্দ্রে আসার পথে ভিতরে যায়নি, কিন্তু লোকজন আছে। টেলিভিশন যেটা দেখলাম, কোথাও কোথাও লম্বা লাইন, আবার কোথাও ঠিক লাইন নয়। এটি হতে পারে যে ধীরে ধীরে আসবে। আপনি বললেন যে 3 ঘন্টার নির্বাচন ভোট গ্রহণ হয়েছে। এটি দিয়ে অবশ্য বোঝা যাবে না যে নির্বাচনটি মানে শেষ পর্যন্ত সুষ্ঠু শান্তিপূর্ণ থাকবে, কারণ খুলনায় একজন বিএনপির কর্মী মারা গেছেন। আরও কোথাও কোথাও সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। এক ধরনের নির্বাচনকে সামনে রেখে নির্বাচনে যখন প্রচার চলছিল তখন যেমন একে অপরের বিরুদ্ধে বাক্যবাণ ছড়েছে, একটু উত্তেজনা, অস্থিরতা ছিল। নির্বাচনের আগের দিন অস্থিরতাটা আরও বেড়েছে। আপনি যে ঘটনাগুলো বললেন, যেমন জামাতের একজন জেলা পর্যায়ের নেতার কাছে 74 নীলফামারী জেলার নীলফামারী জেলার আমিরের কাছে 74 লাখ টাকা পাওয়া গেছে। অনেকগুলো তিনি বলেছেন, তিনি অসুস্থ হয়ে পড়েছেন এই আটক হওয়ার পরে। তিনি কত টাকা ছিল তার কাছে এটি তিনি ঠিকমতো বলতে পারেননি। তিনি বলেছেন যে 50-60 হতে পারে, পরবর্তীকালে গুণে দেখা গেল 74 লক্ষ। এবং জামাত ইসলামী পরে যে ব্যাখ্যা দিলেন যে এটা নাটক করে তাকে আটক করা হয়েছে। এখন নাটক কোথায়? এখানে তো সরাসরি এখন এই টাকার উৎস কী? তিনি একটি মাদ্রাসার শিক্ষক,
পাশাপাশি ব্যবসাও থাকতে পারে, কিন্তু তার আয়ের সাথে এই টাকার সঙ্গতি কি আছে কি না। দ্বিতীয়ত হচ্ছে যে নির্বাচনের আগের দিন এই টাকা নিয়ে যাওয়ার উদ্দেশ্য কী। আরও অনেক জায়গায় ধরা পড়েছে, ঢাকার বাইরে যে জামাত ইসলামের নেতাকর্মীরা টাকা দিচ্ছেন ভোটারদের হাতে নাতেও ধরা পড়েছে। চট্টগ্রামে একজন স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে, তিনিও তার কাছ থেকেও অনেক টাকা উদ্ধার করেছে। বিভিন্ন জায়গায় মনে হলো যে সশস্ত্র বাহিনী এবং তার সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ সজাগ ছিল, কোথায় অনিয়ম হচ্ছে, কোথায় অসাধুতার আশ্রয় নেওয়া হচ্ছে, অর্থাৎ ভোট কেনা। আমরা তো এতদিন শুনেছি সততার কথা, এতদিন শুনেছি আমরা সততা এখন সঠতায় পরিণত হয়েছে। সেটা সেটা খুবই দুঃখজনক। দলের কাছ থেকে এখনও পর্যন্ত পাইনি। এটা যে শুধু জামাত ইসলামী না, বিএনপির প্রার্থীর যারা এজেন্ট বা তারও কাছ থেকেও টাকা উদ্ধার করা হয়েছে। এখন এই দুটো, যেমন সৈয়দপুরে টাকা আটক করে ওই যে টাকার যে মালিক তাকেও আটক করা হয়েছে, টাকা উদ্ধার করা টাকা জব্দ করা হয়েছে। আবার লক্ষ্মীপুরে যে বিএনপি প্রার্থী, তার নির্বাচনী খরচ নিয়ে তার নির্বাচনী এজেন্ট গিয়েছিলেন এবং সেটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সন্তুষ্ট হয়েছেন যে তাদের ব্যাখ্যা এবং সেই টাকাটা ফেরত দিয়েছেন। এখন এটা নিয়ে প্রশ্ন উঠতে পারে যে একজনের টাকা ফেরত দেওয়া হলো আর একজনের দেওয়া হলো না। এখন ওই দল, ভদ্রলোক তো অসুস্থ যিনি আটক পড়েছিলেন, দলই এর ব্যাখ্যা দিতে পারবেন কেন ওই টাকাটি, তার টাকার উৎস কোথায়, কেন তিনি টাকা নিয়ে গেলেন, এবং নির্বাচনের আগের দিন কেন শ্রমিকদের বেতন ভাতার কথা বলা হয়েছে, কারখানা তো বন্ধ। সুতরাং এটিও কতটা বিশ্বাসযোগ্য। সবটা মিলে এক ধরনের নির্বাচনের আগে, নির্বাচনের মূল শক্তি তো জনগণ, তো জনগণের প্রতি অনাস্থাই কিন্তু এটা প্রমাণ করে যে তাকে যে কোনোভাবে প্রভাবিত করা, ন্যায়ভাবে প্রভাবিত করলে কোনো সমস্যা নাই। নির্বাচনী প্রচারে সবাই ইশতেহার ঘোষণা করেছে, নীতি পরিকল্পনা জানিয়েছে, সেই নীতি পরিকল্পনা আস্থা রেখে ভোটাররা যদি স্বাধীনভাবে ভোট দিতে পারে কোনো, কিন্তু তাকে নানাভাবেই করা, নানাভাবে প্রভাবিত করা, নানাভাবে অসাধুতার আশ্রয় নেওয়া এবং এই যে টাকার লেনদেন, এটি তো নির্বাচনী আচরণবিধি না, এটি ফৌজদারি অপরাধ। আর শুধু বিধি ভঙ্গ নয়। একটা জিনিস কারেকশন করি আমরা একটু, জাস্ট খবরটা আগে সংবাদ মাধ্যমে এভাবে এসেছিল যে খুলনায় সংঘর্ষে একজন বিএনপি নেতা মারা গেছে। তিনি মারা গেছেন কিন্তু ওই কথা কাটাকাটির সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। যাই হোক, সেটাও তো এই নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতিতে। বিষয়টা হচ্ছে এই যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেসব জায়গায় টাকা উদ্ধার করলো সেটা আমরা দেখতে পেলাম, কিন্তু এর বাইরে যেগুলো সংবাদ মাধ্যমে আসেনি বা কোনো রকম জানা যায়নি, এর পরিমাণটা কত, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। যদি এর পরিমাণটা অনেক বেশি হয় তাহলে তো এই নির্বাচনে যে ভোটাররা স্বাধীনভাবে ভোট দিতে পারেননি বা পারবেন না, যে কোনো না কোনোভাবে যদি এভাবে প্রভাবিত টাকা দিয়ে এবং ভয়ভীতি দেখিয়ে অথবা টাকা দেওয়া মানে তো প্রলুব্ধ করে, তো নির্বাচনে তো দুটোই অপরাধ, ভীতি দেখানো অপরাধ, প্রলুব্ধ করাও অপরাধ, আর সেটি এই নির্বাচনে হয়েছে। এখন জানি না এটা কী মাত্রায় হয়েছে, যদি নির্বাচন ভোট গ্রহণের শেষ পর্যন্ত বোঝা যাবে। আর আমরা দুজনের মন্তব্যই দেখলাম, দুই পক্ষের, জামাতের আমির ডক্টর শফিকুর রহমান এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ভোট গ্রহণের দৃশ্য দেখলাম টেলিভিশনে। এবং জামাতের আমির বলেছেন যে তারা একটি তো বললেন যে তার বড় কোনো অন্যায় হলে বা বড় কোনো অন্যায় মেনে নেবেন না, সুষ্ঠু নির্বাচন হলে সবাই যেন মেনে নেন। হ্যাঁ, এটি দুজনের কাছ থেকে এসেছে যে নির্বাচনের ফলাফল মেনে নেওয়া। তা আমাদের নেতারা যা বলেন সেটা আশা করি কথা রাখবেন, কারণ আমরা তো অতীতে দেখেছি যে জামায়াতের আমির বলেছেন নির্বাচন সুষ্ঠু হলে মেনে নেওয়ার জন্য। সুষ্ঠু হলে তো মেনে নেওয়ার কোনো ব্যাপার নাই। এখন সুষ্ঠু হওয়াটা তো এক একজনের এক এক রকম। আপনি দেখেছেন যত ভালো নির্বাচন হয়েছে অতীতে,
পরাজিত পক্ষ কোনটাই কিন্তু মেনে নেয়নি। ইলেকশন চিফ ইলেকশন কমিশনার তিনি সবার সহযোগিতা চেয়েছেন এবং তিনি বলেছেন যে পাতানো নির্বাচন আর বাংলাদেশে কখনো হবে না। না, প্রধান নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাতে হয় যে অনেক আমরা তার সমালোচনা করেছি এবং অনেকেই করেছেন, রাজনৈতিক দলগুলো করেছে। এক ধরনের তিনি মানে মাথা ঠান্ডা রেখে কাজ করার একটা চেষ্টা করেছেন। অনেক বিচ্যুতি আছে, অনেক দুর্বলতা আছে, ব্যালট পেপার নিয়ে পোস্টাল ব্যালট নিয়ে অনিয়ম হয়েছে। আর সেগুলো আবার জি। এই নির্বাচন কমিশন এই কারণে ধন্যবাদ পেতে পারে, অনেকগুলো সংশোধন করেছে। আরেকটি বিষয়ে তার সাহসের পরিচয় দেয়, এখনও বিষয়টি খুব বিতর্কের মধ্যে আছে, কারণ অন্য পক্ষ এটা মানতে চাচ্ছে না, সরকারের নীতি নির্ধারকরা। নির্বাচন কমিশন বলেছে গণভোটে, অর্থাৎ গণভোটে হা নায়ের পক্ষে সরকারি কর্মকর্তারা সরকারি কর্মচারীদের এখতিয়ার নেই এবং তারা এটি করতে পারবেন না। এরপর কিন্তু সরকারি কর্মকর্তারা এর পক্ষে প্রচার করেনি। এমনকি সরকার নীতি নির্ধারক যারা, তারাও খুব জোরে সোরে এটা প্রচার করছেন না যে গণভোটে অংশ নিন, জি। এটাই বলেছেন। সুতরাং নির্বাচন কমিশন তার কাঙ্ক্ষিত মাত্রায় না হলেও তার দায়িত্বটা পালন করার চেষ্টা করেছে, একটি ভালো নির্বাচন করার চেষ্টা আছে। কিন্তু সেটি সফল হবে কি হবে না, এটি নির্ভর করবে প্রতিযোগী রাজনৈতিক দলগুলোর উপর এবং একইভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী এবং প্রশাসনের কর্মকর্তারাও আমরা যতটুকু দেখেছি নির্বাচনের আগ মুহূর্তে এবং এখন নির্বাচন চলাকালে মোটামুটি তারা পেশাদারিত্ব রক্ষার চেষ্টা করেছে। আমরা আশা করি আমরা এটি শুনবো আরো আপনার কাছ ভোটের থেকে। শেষ মুহূর্ত পর্যন্ত এটি থাকবে। দেখা যাক বাংলাদেশের নির্বাচন, বাংলাদেশের রাজনীতি খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং বিশ্লেষণও করেন আসিফ বিন আলী। তো যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের নির্বাচন কেমন দেখছেন আসিফ? ধন্যবাদ জিলুর ভাই। কালকে রাত্রে একরকম দেখছিলাম, মানে আমার এখানে তো তখন দিনের বেলা, তো রাত্রে সোশ্যাল মিডিয়াতে যে ধরনের হাইপ তৈরি হলো এবং তার আগের দিনকেও, তো খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার, যেহেতু মানে সোশ্যাল মিডিয়া মনিটর আমার একটা কাজের অংশ। আহ, মানে গতকালকের আগের দিনকে, আজকে তো 12 তারিখ, তো গতকাল রাত্রেবেলা তো 11 তারিখ, 10 তারিখে হঠাৎ করে দেখা গেল যে মনে হচ্ছিল যে সবকিছু জামাতের নিয়ন্ত্রণে। ব্যাপারটা অনেকটা এরকম যে একটা জামাতের হাইপ আসলো, তো তখন একজন সাংবাদিকের সাথে কথা হচ্ছিল, সে সিঙ্গাপুর থেকে নক করেছিল। তো তো ওরা বলছিল, একটা জিনিস জিজ্ঞেস করছিল যে তাহলে কি তোমাদের এখানে 96-এর মতন সিচুয়েশন হচ্ছে কিনা। তো পরের দিন অর্থাৎ গত রাত্রে যেটা ঘটলো, যে এটা একদম উল্টে গেল। মানে যে ধরনের জামাতের একটা হাইপ তৈরি হয়েছিল, গতকালকে রাত্রেবেলা দেখা গেল যে এটা ঠিক অপোজিট। অর্থাৎ যখন তাদের অনেকগুলো নেতা এবং কর্মী, এবং দেখেন একজন আমিরের ধরা পড়া কিন্তু চারটিখানি কথা না, এটা কিন্তু মানে জামাতের অনেক নেতাদের নাম হয়তো বা আমরা জানি না, কিন্তু তাদের যে কাঠামোগত অবস্থান, সেখান থেকে কিন্তু এটা অনেক বড় একজন নেতা। তাকে যখন এতগুলো টাকা সহ পাওয়া গেল, জামাতের দুজন কর্মীকে যখন রাত্রেবেলা 2 বছরের জন্য জেল দেওয়া হলো এবং আরো বেশ কিছু জায়গা থেকে ভিডিও আসা শুরু করলো, এইটা ক্লিয়ারলি একটা জিনিস দেখিয়ে দিচ্ছিল যে মানে এই দলটা খুব ডেসপারেট হয়েছিল অ্যাটলিস্ট। এখন বাংলাদেশে যেটা হয়, আমাদের এক্সপেকটেশন থাকে যে বাংলাদেশে বড় দল তারা বেশি গায়ের জোর খাটাবে এবং তারা রিলেটিভলি বেশি ভায়োলেন্স করবে, ছোট দল কম ভায়োলেন্স করে। তো এই যে থিওরিটা, এইবার মনে হচ্ছে এই নির্বাচনে এটা ঠিক পুরোপুরি কাজ করবে না। এমন না যে বিএনপি দুধে দেওয়া তুলসী পাতা ছিল, যে তাদেরও বেশ কয়েকজন নেতাকর্মীর এরকম কিছু খবর পাওয়া গেছে, কয়েকটা ইনসিডেন্ট সামনে এসছে। কিন্তু আপনি যদি প্রপোর্শনেটলি দেখেন বিএনপির অ্যাক্টিভিটিস এবং জামায়াতের অ্যাক্টিভিটিস গতকাল রাত্রেবেলা, তাহলে আপনি দেখবেন যে জামায়াত অনেক বেশি এগ্রেসিভ ছিল এবং জামাতের যেগুলো ধরা পড়েছে সেইটা তো আইসবার্গ, মানে একদম মানে ওপরের একটা অংশ, এর নিচে আরো কি ঘটেছে সেইটা মানে আরো ডিপলি দেখতে গেলে বোঝা যাবে। আমি একটা এক্সাম্পল দিই। আনসার ভিডিপির 300 জন সদস্যকে নির্বাচন দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। গত 1.5 বছরে বাংলাদেশে এই আনসার বাহিনীতে যাদের নিয়োগ হয়েছে, কারা নিয়োগ দিয়েছে, কিভাবে নিয়োগ দিয়েছে, এই ব্যাপারে কিন্তু আমাদের মেইন স্ট্রিমে কোনো আলোচনাই হয় নাই। এবং দেখেন, একটা নির্বাচনী দায়িত্ব থেকে নির্বাচনের আগের রাত্রে 300 জনকে সরিয়ে দেওয়া, এটা কিন্তু ছোট কথা না। এবং কয়েকজন প্রিজাইডিং অফিসারকে, পাঁচজনের মতো প্রিজাইডিং অফিসারকে সরিয়ে দেওয়া হচ্ছে। জি।
সরিয়ে দেওয়া হয়েছে। তো আমি প্রিজাইডিং অফিসারেরটা বুঝলাম যে তারা বিভিন্ন স্কুলে শিক্ষা এই ওই থাকে। 5.5 লক্ষ আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। গত 1.5 বছরে আমাদের সাংবাদিকরা প্রশ্ন করেননি যে কত হাজার নতুন আনসার সদস্য নিয়োগ করা হয়েছে এবং এই নির্বাচনে এই আনসার সদস্যরা কি ভূমিকা পালন করবে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমার মনে হয়, যেটা আমরা ওভারলুক করে গেছি। আরেকটা বিষয় যেটা মানে আজকে সকাল থেকে এখন পর্যন্ত যখন ভোট হচ্ছে এবং আমরা যখন মোটামুটি সোশ্যাল মিডিয়া এবং নিউজ পেপারেও দেখছি, কিছু কিছু জায়গায় বিচ্ছিন্ন কিছু সংঘর্ষ ছাড়া ওভারঅল কিন্তু ভোট মনে হচ্ছে যে ওকে, এই এই 3 ঘন্টাটা রিলেটিভলি পিসফুল। এটা নির্ভর করবে আগামী 24 ঘন্টায় আসলে কতজন মারা যায়, কতজন আহত হয়, কতটি কেন্দ্রে সংঘর্ষ হয়। এই 3টা এলিমেন্টের উপরে ঠিক হবে যে এই নির্বাচন গ্রহণযোগ্য হবে নাকি এই নির্বাচন বিতর্কিত থাকবে। এই নির্বাচনের তো একটা বিতর্কিত পার্ট ইতোমধ্যেই আছে, যেটা হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগকে এই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। কিন্তু তারপরেও যদি নির্বাচনে 60 থেকে 70% মানুষ ভোট দেয় এবং যদি সংঘর্ষ না হয়, তাহলে এক ধরনের মানে কম্পেয়ার টু 2014, 2018 এবং 2024-এর নির্বাচনের তুলনায় এটা অনেক বেশি গ্রহণযোগ্য নির্বাচন হবে। কিন্তু এটা যে একদম বিতর্ক মুক্ত থাকবে তা না। তো এখন জিলুর ভাই, আমাদের দেখার বিষয় আগামী 24 ঘন্টা আহ, আহ, কিভাবে হয়। আরেকটা পয়েন্ট আমি আপনার সাথে অ্যাড করতে চাচ্ছি। আপনি নির্বাচনের ফলাফল মেনে নেওয়ার কথা বলেছেন, হ্যাঁ। পলিটিক্যাল পার্টির কমিউনিকেশন যদি আমরা খুব কাছে থেকে আপনি দেখি, দেখে মানে বা নাহিদ ইসলাম কিছুক্ষণ আগে বলেছেন মানে ভোট দিয়ে তিনি এনসিপি বহুল আলোচিত নাহিদ ইসলাম বহুল আলোচিত ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি প্রধান, তিনি বলছেন যে তারা সরকার গঠনের দ্বার প্রান্তে। দেখেন, এইটা ইলেকশনের একদম বিকালের দিন পর্যন্ত ইলেকশনের শুধু রেজাল্ট না, নার্ভটা ধরে রাখারও একটা ব্যাপার থাকে। এবং যারা দলের প্রধান নেতৃত্ব থাকেন তাদেরকে তখন অনেক ধরনের পলিটিক্যাল ট্রুথ বলতে হয়। ইট নট নেসেসারি যে এটা ফ্যাকচুয়াল ট্রুথ। এখন আসলে বিকেল মানে যখন ফলাফল ঘোষণা শুরু হবে, তখন আমরা বুঝতে পারবো যে কারা সরকার গঠন করতে চাচ্ছে। তবে নাহিদের এই বক্তব্যকে আমি ওই ফর্ম থেকে দেখবো যে সে যেহেতু একটা পার্টির প্রধান এবং তাকে সেই দলের কর্মীদের তো মনোবল ধরে রাখতে হবে, তো সেই জায়গা থেকে আমার ধারণা তিনি এই ধরনের পোস্ট করেছেন। তারা জিততে পারে, আবার তারা হারতেও পারে। এটা আসলে নির্ধারিত হবে কিভাবে বাংলাদেশের মানুষ কাকে ভোট দেয়। কিন্তু আমি এই বেসিক কমিউনিকেশনটাকে এভাবেই দেখি যে এটা হচ্ছে মাঠে যাতে কর্মীদেরকে উৎফুল্ল রাখা যায় যে তোমরা মানে আগে মানে হারার আগেই হেরে যেও না, হেরে হাল ছেড়ে দিও না। তো এটা এক ধরনের মোরাল বুস্টিং এর জায়গা থেকে আসে। জিলুর ভাই, আমি যে কথাটা আসলে আগে একটু বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে বাংলাদেশের নির্বাচনের এই যে ফলাফল গ্রহণ করা বা গ্রহণ না করা, এইটার ক্ষেত্রে আমাদের কিন্তু একটা প্যাটার্ন আছে। আপনি যদি 1991 থেকে 2008 পর্যন্ত বাংলাদেশের যে গ্রহণযোগ্য নির্বাচনগুলো হয়েছে, সবগুলোতেই যেটা হয়েছে যে সরকার দল এটাকে গ্রহণ করেছে আর বিরোধী দল দেখা গেছে যে কেউ সূক্ষ্ম কারচুপির কথা বলেছে, কেউ কারচুপির কথা বলেছে, পরে গিয়ে নানা ষড়যন্ত্র তত্ত্বের কথা বলেছে। এখন দেখার বিষয় এই নির্বাচনেও এই ধরনের কোনো আলাপ আসে কিনা, যে যে দল জিতে গেল আর যে দল হেরে গেল তাহলে তারা কিভাবে রিয়্যাক্ট করে। একটা ব্যাপার ধরেন, মানে যদি জামাত জিতে যায় তাহলে বিএনপি কিভাবে রিয়্যাক্ট করবে, আর যদি বিএনপি জিতে যায় তাহলে জামাত কিভাবে রিয়্যাক্ট করবে। তো এই আলাপগুলো থেকে যে পয়েন্টটা বের হয়ে আসে সেটা হচ্ছে যে এটা একটা মেসেজও দিবে আমাদের আজকে আগামী 72 ঘন্টার মধ্যে যে আমাদের রাজনীতির কোনো কোয়ালিটেটিভ পরিবর্তন ঘটেছে কিনা, যে তারা ফলাফলটা জনগণের রায়টা মেনে নিবে নাকি এটাই ধরে নেবে যে না সবকিছুই ষড়যন্ত্র তত্ত্বের মাধ্যমে হয়। সেটাও একটা দেখার বিষয়। জি, মিস্টার সোহরাব হাসান, আপনি শুনছিলেন অনেকগুলো আনসারের প্রসঙ্গ আসলো, প্রিজাইডিং অফিসারদের প্রসঙ্গ আসলো। আমরা কতগুলো অনিয়মের কথা দেখেছি, যেমন পোস্টাল ব্যালট নিয়ে বহুল আলোচনা হয়েছে, অনেক কথাবার্তা হয়েছে, অভিযোগ হয়েছে। ভোটার ট্রান্সফার নিয়ে বিএনপি অভিযোগ করেছিল যে অস্বাভাবিক ভোটার ট্রান্সফার করা হয়েছে এবং সেটা মূলত জামাতের উদ্যোগেই হয়েছে। এবং আমরা গত কয়েকদিন ধরে দেখছি যে ওই যে জাল ব্যালট পেপার পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গায়, সিল মারা হচ্ছে, সেটা দেখলাম। কালকে রাতেও কোনো কোনো কেন্দ্রের কিছু কিছু ঘটনা বা দেখা গেছে। তো সব মিলিয়ে এগুলো কিভাবে ঘটলো বা ঘটছে বা এর প্রভাব কি বলে আপনি মনে করেন? এর কিছুটা ঘটে আইনের ফাঁক ফোকর দিয়ে। এখন একজন ব্যক্তি যিনি এখন ধানমন্ডি থাকেন, তিনি যদি উত্তরা চলে যান এবং নির্বাচন কমিশনকে আবেদন করেন আমি এখন উত্তরা বসবাস করি, আমার ভোটারটা স্থানান্তর করুন, নির্বাচন কমিশন কিন্তু সেটি করতে বাধ্য, মানে করতে পারে, আইনানুগভাবে করতে পারে, স্বাভাবিক। এখন এরকম যদি সদল বলে
বা পরিকল্পিতভাবে সংঘবদ্ধভাবে। হাজার হাজার বা 3,000 4,000 15,000-এর কথা বলা হয় ঢাকার একটি আসনে জামাত ইসলামের সমর্থকরা স্থানান্তর করছেন। এখন এটি তো একদিনই করেনি, এক মাসেও করেনি, এটা বেশ দীর্ঘ সময় নিয়ে করেছে এবং তারা একটা উদ্দেশ্য নিয়ে করেছে। আমি এটা ফাঁকি দিয়েছে, এটা নৈতিকভাবে প্রশ্ন, কিন্তু এটা এখানে আইনের ব্যত্যয় নাই, কিন্তু অন্যগুলো হচ্ছে আইনের ব্যত্যয়, আইন অমান্য করা। যেমন ব্যালট পেপার, পোস্টাল ব্যালট যাওয়ার কথা প্রতিটি ঠিকানায় একজন ব্যক্তির কাছে যাওয়া, সেটি একটি বাড়িতে শত শত পোস্টাল ব্যালট যাবে এবং একজন জামাতের নেতা বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তিনি বিভিন্ন জনে জনে এটা বিতরণ করবেন এবং তাদের কাছ থেকে আবার ব্যালটটা ফেরত নেবেন। মানে এটা হচ্ছে একেবারেই অন্যায়, অসাধুতা। আর সুতরাং এটি করলে এটা আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত এবং নির্বাচন কমিশন দেখলাম যে নির্বাচনের নিম্ন পর্যায়ের যাদের যোগসাজশে কাজটি হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, কিন্তু ওই রাজনৈতিক দলের কারা কারা জড়িত ছিল সিলের ব্যাপারটিও বেশ এখানকার গণমাধ্যমে এসেছে এবং জামাত একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে। কেন্দ্রীয়ভাবে বলেছে তিনি জামাতের কেউ নন, তাকে করা হয়েছে, আবার জেলা পর্যায়ের জামাত থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। আরেকটি বিষয় এর মধ্যে, যেমন নারী প্রসঙ্গটি এবার জামাত ইসলামের জন্য একটা কি বলবো অস্বস্তির কাঁটা অথবা প্রধান বাধা। এবার নির্বাচনে যদি জামাত পরাজিত হয়, নাহিদ ইসলামের আকাঙ্ক্ষা অনুযায়ী যদি নাহিদ ইসলামের আকাঙ্ক্ষা আরেকজন আলোচিত প্রার্থী এনসিপি নেতা, তিনি তার নির্বাচনী আসনে পঞ্চগড় একে ভোট দিয়ে বলেছেন যে প্রশাসন যদি ব্যর্থ হয় আমরা কাউকে জয়ী হতে দেব না। আচ্ছা, যাই হোক, কাউকে জড়িয়েতে আমি নাহিদের যে প্রত্যাশা আকাঙ্ক্ষা সেই অনুযায়ী যদি ফলাফল না হয়, সেটার একটা বড় কারণ হবে নারী প্রশ্নে জামাতের পশ্চাৎপদতা এবং নারী বিরোধী অবস্থান। আপনি একটি দেশে, গণতান্ত্রিক দেশে বসবাস করেন, গণতন্ত্রে বিশ্বাস করেন, বলবেন নারী নেতৃত্ব আমরা মানি না, নারী প্রধান হতে পারবেন, নারী সরকার প্রধান হতে পারবেন না। যে নারী সরকার প্রধানের অধীনে মন্ত্রিত্ব করেছেন, নির্বাচন করেছেন, বিরোধী দলে থেকেছেন, আমি মনে করি এটা জামাত মানুষকে হয়তো বোকা ভাবছে এই দলটি। এটি একটি। আর দ্বিতীয়ত হচ্ছে যে জামাত ইসলামী যতটা তার নীতি আদর্শের কথা বলেছে, বা বিএনপির নীতি আদর্শ তার কর্মসূচিটা বিরোধিতাটা বেশি করেছে। এটি এক ধরনের ধরেই নিয়েছে প্রতিপক্ষ বিরোধী। এটি আওয়ামী লীগ বিএনপির ঝগড়া হতো আগে অতীতে, যে আওয়ামী লীগ যা বললেই এটা বিএনপি বিরোধিতা করতো, বিএনপি যা বললে আওয়ামী লীগ বিরোধিতা করতো। জামাত ইসলামে এখানে বোধহয় তার জনপ্রিয়তা কমার ক্ষেত্রে, জনপ্রিয়তা বাড়ার ক্ষেত্রে অনেক উপাদান আছে। যেমন তারা ধারাবাহিকভাবে আন্দোলন সংগ্রামে ছিলেন, বিশেষ করে জুলাই আগস্টের যে অভ্যুত্থানে তার পিছনে বিএনপির চেয়েও কোনো ক্ষেত্রে জামাতের সক্রিয়তা অনেক বেশি ছিল, তাদের ছাত্র সংগঠন অনেক বেশি সক্রিয় ছিল। সুতরাং এটি হচ্ছে ইতিবাচক। এবং 5টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে তো তার ফলাফলও দেখলাম। তবে জাতীয় নির্বাচন আর ছাত্র সংসদ নির্বাচন এর সমান্তরাল কিনা এই প্রশ্ন, এর ফলাফল, এই প্রশ্নের জবাব আমরা আজকেই পেয়ে যাব, হয়তো বা কালকে পেয়ে যাব। আরেকটি হচ্ছে যে জামাত কার বন্ধু কার শত্রু, অথবা জামাত কাকে শত্রু মনে করে কাকে বন্ধু মনে করে। বিএনপিরকে উদ্দেশ্য করে জামাত ইসলাম, এনসিপি এবং তাদের বিদেশে তাদের যে মিত্র যারা ইউটিউবার, মাউথপিস বলি, মিত্র বলি, বা মুখপাত্র, তারা যেভাবে চিহ্নিত করেছে বিএনপিকে, এটি আমি মনে করি খুব অন্যায়ভাবে। যেমন তারা বলছে বিএনপি হচ্ছে ভারতের বশংবদ দল। বিএনপি তো তার জন্ম থেকেই ভারতের মানে ন্যায্য বিরোধিতা করেছে, বাংলাদেশের স্বার্থ রক্ষার বিরোধিতা করেছে।
আর তাকে যদি এভাবে চিহ্নিত করে, আওয়ামী লীগকে এক সময় এভাবে চিহ্নিত করা হতো, অর্থাৎ আওয়ামী লীগকে, বিএনপিকে আওয়ামী লীগের জায়গায় পুনঃস্থাপিত করা হয়েছিল। আমার মনে হয় না বাংলাদেশের সাধারণ ভোটাররা এটাকে পছন্দ করছে। অন্য কারণে হতে পারে। হ্যাঁ, জামাতের অনেক আছে, চাঁদাবাজির অভিযোগ কেউ তুলতে পারবে না, দখলবাজির অভিযোগ কেউ তুলতে পারবে না, বা এরকম কোনো উদাহরণ, বড় ধরনের উদাহরণ দিতে পারবে না। কিন্তু নির্বাচনের আগের দিন, ভোট গ্রহণের আগের দিন যা ঘটলো, সেটা তো চাঁদাবাজি, সেটাও তো দখলবাজি, সেটাও তো অন্যায়ভাবে কাউকে জিতিয়ে আনা, নিজে কিন্তু এই জিতিয়ে টাকা আনার তো, চেষ্টা। এটা তো আপনি আগের দিনের কথা বলছিলেন, গত বেশ কয়েক সপ্তাহ ধরে তো এই এটা আমরা দেখছি যে, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এগুলো হয়েছে যে তারা বাড়ি বাড়ি গিয়ে টাকা দিচ্ছেন, এনভেলাপে করে টাকা দিচ্ছেন, প্রকাশ্য টাকা দিচ্ছেন, সেটাও আমরা দেখেছি। হ্যাঁ, বিএনপি অভিযোগ করেছে, একদিকে নির্বাচন বেহেশতের কমিশনকেও টিকিট, বলেছে। আরেকদিকে ইহকালের জন্য অর্থকরীর ব্যবস্থা বা কর্মসংস্থানের আশ্বাস দেয়, এগুলো তারা করেছেন। কর্মসংস্থান আশ্বাস দিতে পারে, না, একটা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে দেয়, আরেকটা হচ্ছে যে না, আমরা তোমাদেরকে সবকিছু দেখাশোনা করবো, কোনো অসুবিধা না, আচ্ছা সেটা দিতে পারে, বাট আচ্ছা, ইউ আর অ্যাবসলিউটলি দিতে রাইট। পারে, কারণ এই হ্যাঁ। ছাত্র সংসদ নির্বাচনে যে ছাত্র শিবির বা তার ওই জোটের যে জয়ী হওয়ার পিছনেও কিন্তু এটি অনেকেই বলেন যে যারা নানান আশ্বাস, সুযোগ যারা সুবিধা। নানা সমস্যায় পড়েছে, বিপদ আপদে তাদের পাশে দাঁড়িয়েছে। জি। এখন এখানে জাতীয় প্রশ্ন একটি, জামাত, এটা বলবো যে অন্যান্য ইসলামী দল থেকে জামাত অনেক উদারতার পরিচয় দিয়েছে। একজন অন্য ধর্মের মানুষকে প্রার্থী করেছেন। তিনি জিতলে জামাত ইসলামী আর জামাত ইসলামী থাকবে কিনা সেটাও প্রশ্ন, যে তাহলে তো একটা সেকুলার দল হয়ে গেল। একটু এটা আছে, কিন্তু কোথায় জানি তার দ্বিধাদ্বন্দ্ব আছে, কোথায় জানি তার এক পা আগায় দু পা পিছনে। আর যেমন নারী প্রশ্নে সে একটুও এগোতে পারেনি। বাংলাদেশের 51% মানুষ নারী, এবং আমি কে বলার যে নারী কি করতে পারবে কি পারবে না, নারী কি পড়তে পারবে কি পারবে না। একজন পুরুষ মানে কি, জামাতের নেতা তো পুরুষ, আমিও পুরুষ, তাই আমি বলার অধিকার রাখি না যে নারী কোথায় যাবেন, কি করবেন, তার স্বাধীনতা নেই। তিনিও তো বলতে পারেন যে তাহলে বাংলাদেশের একজন নারী যদি বলেন যে বাংলাদেশের কোনো পুরুষ দলীয় প্রধান হতে পারবেন না, সরকার প্রধান হতে পারবেন না, এটা কি মেনে নেবে কেউ? জি, আসিফ, আপনি শুনছিলেন মিস্টার সোহরাব হাসানের কথা। আমি একটু জাস্ট অন্য, যেহেতু আপনি বলছিলেন যে সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে আপনার কাজ, আমি জানি যে টেরোরিজম নিয়েও আপনি কাজ করেন, এবং গত বেশ কিছু দিনে বেশ কিছু খবরও বিভিন্ন সময় আমরা দেখেছি যে আমাদের বর্ডার দিয়ে বিভিন্ন দেশ থেকে অনেক সন্ত্রাসী হয়তো ঢুকে পড়েছে, অস্ত্র ঢুকেছে, এই কথাগুলো আমরা শুনছিলাম। সো পোস্ট ইলেকশন সিনারিও আমরা হয়তো সারাদিন, বা অনেকেই মনে করছে যে দুপুর 2টোর পরে এক ধরনের পরিস্থিতিটা বুঝতে সহায়ক হবে, ফলাফল ঘোষণাকালীন সময়ে আরেক ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে। আপনি কি ধরনের সম্ভাবনা বা আশঙ্কা আপনার মধ্যে আছে, আপনি দেখেন? জিলুর ভাই, এখন আমি যদি এবং এটার এবং উত্তর আমি যেটা করতে চাই, বলছিলাম যে বাংলাদেশে এই যে মব কালচার যেটা শুরু হলো, মব ভায়োলেন্স, মব জাস্টিস, যাই বলি না কেন, যে এক একজন এক একটা অভিহিত করেন, সেটা যারা দেশের বাইরে থেকে নিয়ন্ত্রণ করেন, কালকে আমি খুব মনোযোগ দিয়ে তাদের কথা সাধারণত শোনা হয় না, কালকে শুনছিলাম এবং বোঝার চেষ্টা করছিলাম যে তারা কি বলতে চাইছেন। তারা খুব স্পষ্ট করেই একটা বিশেষ দলের জোটের জয়কে দেখছেন, এবং সেটা ঘোষণাই দিয়ে দিয়েছেন যে এরা জয়ী হবে, এবং যদি ফলাফল অন্য কোনো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়, লাঠি সোটা সহ তাদের তৈরি থাকতে বলছেন তাদের সমর্থকদের, ফলোয়ারদের। জিলুর ভাই, এখানে দুটো এলিমেন্ট রয়েছে। একটা হচ্ছে যে ট্রান্সন্যাশনাল টেররিস্ট নেটওয়ার্ক, এবং যেটার কথা আপনি বলছিলেন যে ক্রস বর্ডার টেররিজম এবং ক্রস বর্ডার ইনফিলট্রেশন, এটা একটা। আরেকটা যেটা আপনি মব এবং দেশের বাইরের পরিচিত ত্রিরত্নের যে ধরনের ইনফ্লুয়েন্স এবং তাদের যে সহযোগিতা বাংলাদেশের একটা বড় ইসলামপন্থী দলের সাথে, সেটা মোর পলিটিক্যাল এলিমেন্ট। দুটোকে একসাথে মেলানোটা মানে আমার একাডেমিক জায়গা থেকে ওটা ঠিক হবে না, কারণ এই দুইয়ের মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে। একটা হচ্ছে যে মিলিটেন্ট এলিমেন্ট, আর একটা হচ্ছে যে মোর পলিটিক্যাল এলিমেন্ট। মিলিটেন্ট এলিমেন্টের ক্ষেত্রে জিলুর ভাই, আমার ধারণা যে গত 1.5 বছরে তারা যথেষ্ট সময় পেয়েছে রিগ্রুপ করার, রিঅর্গানাইজ করার, নিজেদের নেটওয়ার্কটাকে বাড়ানোর, অনেক বেশি রিক্রুট করার, এবং সামনে যে সরকারটা নির্বাচিত হয়ে আসবে
তাদের এটা নিয়ে বেশ ভালো বেগ পোহাতে হবে। কারণ বাংলাদেশ চেয়ে হোক আর না চেয়ে হোক গ্লোবাল তিনটা মেজর পাওয়ারের এক ধরনের ব্যাটেল ক্ষেত্রে পরিণত হয়েছে। আমেরিকা একটা, চায়না একটা এবং ইন্ডিয়া একটা, এবং এই তিনজনের ইন্টারেস্টই বাংলাদেশের ক্ষেত্রে কম্পিটিং। আমেরিকার ইন্টারেস্ট হচ্ছে যে মোর এক্সপ্লোর করা বাংলাদেশের বিজনেস, বাট অ্যাট দ্য সেম টাইম বে অফ বেঙ্গলের তার এক্সেসটা ধরে রাখা। চায়নার ইন্টারেস্ট হচ্ছে যে এখানে আমেরিকা এবং ইন্ডিয়ার এগেনস্টে নিজের যে ইন্টারেস্টটা ওইটাকে রক্ষা করা। আবার ইন্ডিয়ার ইন্টারেস্টটা হচ্ছে বাংলাদেশে যাতে এত বেশি আনস্টেবিলিটি না হয় যেটা এক ধরনের বড় রিফিউজি ক্রাইসিস তৈরি করে, এবং ইন্ডিয়ার যে অভ্যন্তরীণ ন্যাশনাল সিকিউরিটি ক্রাইসিস সেইটাতে যাতে ইন্টারভেনশন না হয়। তো এই যে তিনটা গ্রুপের এক্সপেকটেশন, তার মাঝখানে নন স্টেট অ্যাক্টর বলতে আমরা যাদেরকে বলি, জিলুর ভাই এবং আপনিও এগুলো নিয়ে একদম মানে 5 আগস্টের পরপর যখন কেউ কথাই বলছিল না, আপনি নিজে অনেক মানে স্ট্রং একটা পজিশন নেন এবং কথা বলেন। আপনি জানেন যে এই শেডি নেটওয়ার্কগুলো কিভাবে কাজ করে, এবং এই শেডি নেটওয়ার্কগুলো অনেক ক্ষেত্রেই মানে যে রাষ্ট্রের কিছু কিছু ছোট ছোট জায়গার যে পৃষ্ঠপোষকতা পায়নি, আমরা সেটাও বলতে পারবো না। তো আগামী গভর্নমেন্টের জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ হবে। দেখার বিষয় যে গভর্নমেন্ট কিভাবে হ্যান্ডেল করবে, কারণ গভর্নমেন্টের এই ধরনের মিলিটেন্ট এলিমেন্টকে হ্যান্ডেল করার যে ক্যাপাসিটি, এইটা অনেকভাবে কমে গেছে। বিশেষ করে যে ধরনের ক্যাপাসিটি ওভার দ্য টাইম বিল্ড করা হয়েছিল, সেটা হাসিনা গভর্নমেন্ট পলিটিক্যালি ইউজ করেছে। যেটাকে তৈরি করা হয়েছিল এক্সট্রিম র্যাডিক্যাল এলিমেন্টকে ডিল করার জন্য, সেটাকে সে বিরোধী দলের নেতাকর্মীদেরকে ধরতে ব্যবহার করছে। তো ফলে মানুষের আর ওইটার প্রতি আস্থা থাকে নাই। আর এই সুযোগটা নিয়েছে এই অর্গানাইজড র্যাডিক্যাল এলিমেন্টগুলো। তারা এখন সব কিছুতেই বলে জঙ্গি মানে নাটক, কিন্তু সেটা যে হয়, সেটা যে বাস্তবে এক্সিস্ট করে, এইটা বলাটা এখন খুব মুশকিল। এবার আসলে যে পলিটিক্যাল পার্টি, জিল্লুর ভাই, এবং যেটা আপনি বলছিলেন যে যে ত্রিরত্ন এবং তাদের সহযোগী যে নেটওয়ার্ক, জিলুর ভাই, এই নির্বাচনটা শুধুমাত্র কিন্তু মানুষের মতামত দেওয়া নির্বাচন না। এই নির্বাচনটা একই সাথে এইটাও ঠিক করা যে আসলে বাংলাদেশের মানুষ কোনটার পক্ষে অবস্থান নেয়। বাংলাদেশের মানুষ কি মুক্তিযুদ্ধের যে যে শহীদ, তাদের প্রতি শ্রদ্ধাবনতভাবে অবস্থান নেয়? জুলাইয়ের যে শহীদ, যারা বাংলাদেশের গণতন্ত্রের স্বপ্ন দেখেছিল, তাদের পক্ষে অবস্থান নেয়? নাকি বাংলাদেশের মানুষ তাদের পক্ষে অবস্থান নিবে যারা ক্যাওস করেছে, যারা পত্রিকা অফিস জ্বালিয়ে দিয়েছে, যারা ছায়ানটের মতন প্রতিষ্ঠান জ্বালিয়ে দিয়েছে, যারা মানে শত মাজারে হামলা করেছে, এবং এই যে হামলাগুলোকে, এই অন্যায়গুলোকে রাজনৈতিক নেতারা, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টরা তারা জাস্টিফাই করেছে। এবং এই যে জাস্টিফিকেশনের যে প্রক্রিয়া, সেটা আমরা আমাদের চোখের সামনে দেখেছি যে এই ঘটনাগুলো ঘটছে, যারা ঘটাচ্ছে তাদের ভিডিও আছে, ছবি আছে, কারো শাস্তি হচ্ছে না। এই যে টাইম অফ ইম্পিউনিটি যেটা তৈরি হয়েছিল, এখন বাংলাদেশের মানুষ আসলে আজকে রায় দিবে যে তারা এই টাইম অফ ইম্পিউনিটিটা কন্টিনিউ করবে নাকি করবে না। এখন প্রশ্ন হচ্ছে রায়টা আসলেই ঠিকভাবে ট্রান্সলেট হবে কি হবে না। কারণ আরো কয়েক ঘন্টা ভোটের উপরে আসলে আমরা ভিত্তি করে বুঝতে পারবো যে এই রায়টা কতটুকু ঠিকভাবে ট্রান্সলেট হয়। জিলুর ভাই, আপনি জানেন যে বাংলাদেশে রাতের ভোট হওয়া বাস্তবতা। বাংলাদেশে মানে 2014 ভোট হয়েছে, 18 হয়েছে, মানে যে বাংলাদেশ এটা করতে পেরেছে, সেটা যে ইলেকশনের রেজাল্টে প্রভাব বিস্তার করতে পারবে না এরকমটা মনে করার কোনো কারণ নাই। তো সেই দিক থেকে আমাদেরকে মাথায় রাখতে হবে যে জনগণ যাতে ঠিকভাবে ম্যান্ডেট দিতে পারে, এবং সেই ম্যান্ডেটের একটা গভর্নমেন্ট এসে আমাদেরকে এই দুটো এলিমেন্টের কাছ থেকে, অর্থাৎ র্যাডিক্যাল যে এলিমেন্টটা যেটা ন্যাশনাল সিকিউরিটির জন্য ক্ষতিকর, সেটার সাথে হিউম্যান রাইটসের ভিত্তিতে, ক্লিয়ার পলিসির ভিত্তিতে এঙ্গেজ করতে পারে এবং ওই থ্রেটটাকে হ্যান্ডেল করতে পারে। বাট এট দ্য সেম, এই যে পলিটিক্যাল এলিমেন্ট যারা ধীরে ধীরে মানে যারা মানে আসলে একটা সময় সাইড ক্যারেক্টার ছিল, এখন যারা হচ্ছে যে মানে মেইন স্ট্রিম ডমিনেট করছে এবং ঘৃণা ছড়াচ্ছে, এই গ্রুপটার বিরুদ্ধেও একটা কনস্ট্রাকটিভ পলিটিক্যাল হিউম্যান রাইটস বেসড একটা রাজনীতি যাতে উপহার দিতে পারে। এখন দেখার বিষয় আগামী সরকার আসলেই এটা পারবে, নাকি সে পুরনো সরকারগুলোর মতোই সেই ভাগাভাগির রাজনীতিতে ব্যস্ত হয়ে পড়বে। যদি সেটা হয়ে পড়ে, তবে বাংলাদেশের লিবারেল রাজনীতির জন্য এটা একটা শেষ সুযোগ। আসিফ, একটু ছোট্ট করে বলেন। এবার আমরা জানি যে প্রায় 50,000, যদি পর্যবেক্ষক নিয়ে অনেক প্রশ্ন উঠেছে, প্রায় 300 বিদেশি পর্যবেক্ষক রয়েছেন। এই পর্যবেক্ষকদের ভূমিকা বা তাদের কাছ থেকে কি আপনি আশা করেন, বা তারা আসলে শেষ পর্যন্ত পরিস্থিতি স্থিতিশীল রাখতে তাদের বক্তব্য, ভাষ্য কি বা ভূমিকা রাখবে বলে মনে করেন আপনি?
এটা খুব চমৎকার একটা প্রশ্ন করেছেন জিলুর ভাই। আমি জানি না যে ঠিক কতটুকু পাবলিকলি বলা যাবে আর কতটুকু বাট ছোট্ট ছোট্ট করে বলা যাবে। আসি। ছোট্ট করে যদি বলি তাহলে হচ্ছে ২ ধরনের পর্যবেক্ষক বাংলাদেশে এই মুহূর্তে আসছে। এক ধরনের হচ্ছে এমবেডেড পর্যটক, মানে পেইড পর্যটক। মানে পর্যবেক্ষক, সরি, দুঃখিত শব্দের জন্য। এই পর্যবেক্ষকরা আসলে বিভিন্ন পলিটিক্যাল গ্রুপ তাদের মাধ্যমে আসছে। যেমন অস্ট্রেলিয়া থেকে একটা পর্যবেক্ষক গ্রুপ আসছে, তাদের সাথে এক মানবাধিকার কর্মীর এনজিওর সরাসরি সম্পর্ক রয়েছে এবং সেখানে খানিক ধরনের ইনফ্লুয়েন্স কাজেও লাগতে পারে। আমরা দেখেছি যে টার্কি থেকে যেমন ২ ধরনের পর্যটক, মানে মানে পর্যবেক্ষক ইলেকশন মনিটর অবজারভার। করার জন্য পর্যবেক্ষক আসছে, এবং সেখানেও দুটো গ্রুপ আছে। সেখানে যেমন ইন্ডিপেন্ডেন্ট একটা গ্রুপ আছে যারা ইন্ডিপেন্ডেন্টলি ইলেকশন অবজার্ভ করতে আসছে, আবার একটা গ্রুপ আছে যেটা ভেস্টেড ইন্টারেস্ট নিয়ে আছে। এবং এটা আরো কয়েকটা জায়গা থেকেও ঘটেছে। তো এখন আমাদের দেখার বিষয় হচ্ছে যারা ইন্ডিপেন্ডেন্ট পর্যটক, হ্যাঁ, তারা আসলে কিভাবে ইলেকশনটা মনিটর করেন এবং তারা এটা নিয়ে কথা বলেন। তবে একটা আশার বিষয় কি জিলুর ভাই, ২০১৮-তে আমরা যে ধরনের বা ২০২৪-এ মানে পর্যবেক্ষকের নাটক দেখেছিলাম, এবার আসলে ওইটা অত লেভেলে তখন হচ্ছে তখন না। তো আসলে পর্যবেক্ষক আসেনি, হাতে গোনা কয়েকজন এসছে, তারাই হাতে কথা গোনা কয়েকটা। বলেছে ৫-১০ হ্যাঁ, জনের। আমি একটু হ্যাঁ, আমি মিস্টার সোহরাব হাসানের কাছে একটু আসতে চাই, কারণ আমার হাতে খুব বেশি সময় নেই। আমরা জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা করছি, কিন্তু আরেকটা নির্বাচনও হচ্ছে গণভোট। সো আপনি আপনি আপনার কি ধারণা যে এই গণভোট আসলে আমাদের আগামী দিনের রাজনীতিতে কী ধরনের প্রভাব বিস্তার করবে? তার চেয়ে বড় কথা হচ্ছে যে একটা ধারণা দেয়া হয়েছে যে গণভোটের ফলাফলটা হয়তো আগে প্রকাশ করা হবে, কারণ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলটা প্রকাশ করতে গেলে যত দ্রুত আমরা আগে ফল পেতাম তাতে হয়তো ঝামেলা বাড়তে পারে, এবং তাতে করে দুটো নির্বাচন না, এটা নিয়ে কিন্তু বিতর্ক হয়েছে যে যখন বিলম্বিত হবে বলা হয়েছে, তখন নানা মহলে কিন্তু সরকারের সমালোচনা হয়েছে সরকারের উদ্দেশ্য নিয়ে। তখন সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছে না, যত দ্রুত সম্ভব এটি হবে। আমি কোথায় দেখলাম যে পরদিনই ফলাফল ঘোষণা করা হবে, এই প্রস্তুতি নিয়েছে। গণভোট একটি সমস্যা তৈরি করবে, গণভোটের ফলাফল। সেটি এ কারণে, আমরা যে টেলিভিশনে এটিএন বাংলায় টেলিভিশন যে খবর দেখছিলাম, বিভিন্ন জায়গা থেকে তাদের প্রতিনিধিরা যে খবর পাঠাচ্ছিলেন সরাসরি, তাতে তারা বলেছিলেন, অনেকেই নারীর সংখ্যাই বেশি, নারী ভোটারের সংখ্যা, যে তারা বলছেন যে কি কি জানতে চাইছে তো বুঝি না, মানে কী চেয়েছে বুঝি না। বলে ভোট দেবেন কি করে, বলে ভোট দেব। আবার একজন নারী ভোটারকে দেখলাম, তিনি জাতীয় সংসদ নির্বাচনের যে ব্যালট সেটি নিয়ে গেলেন, আর সেটি নিয়ে বাক্সে সেটি পূরণ করে বাক্সে দিয়ে আসলেন তার পছন্দসই করে। আর হলুদ যে যে কাগজটি, হলুদ তো না, এটি বোধহয় মেরুন না কী রঙ, যে যে কাগজটি, জি, আর সেটি তিনি নিয়ে গেলেন, তিনি সেখানে ফেললেন না। একটা হচ্ছে যে গণভোটটার উদ্দেশ্য মহৎ, যে মানুষ পরিবর্তন চায় কিনা, সরকারি দল বিরোধী দলের মধ্যে একটা কর্মসম্পর্ক থাকুক, কেউ কাউকে নিয়ন্ত্রণ, মানে সরকারি দল সব কিছু দখল করবে না, এই উদ্দেশ্য ভালো। কিন্তু গণভোটটা যে 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 প্রক্রিয়া এসেছে সেটা তো তৈরি করেছে, যেমন বিএনপি সহ অনেক দল কিন্তু বলেছিল যে গণভোট হওয়া উচিত। জাতীয় সংসদ, আমরা যদি জনগণের সার্বভৌমত্ব মানে, তো সেই সার্বভৌমত্বর সার্বভৌম সার্বভৌম প্রতিষ্ঠানের রায়ের পরে এটা গণভোট হতে পারে, যে এটি আনুষ্ঠানিকতা, যেটা 1991 সালে হয়েছে। আর এর আগে 2 সামরিক শাসকের মানে গণভোট হয়েছে, সেটা প্রহসন ছিল। আমরা গত 3 নির্বাচনের প্রহসন নিয়ে কথা বলি, কিন্তু আগেরগুলো খুব একটা বলি না। সুতরাং গণভোটের উপস্থিতি কি হবে জানি না এখনও। যদি যদি মোট ভোটার, পররাষ্ট্র উপদেষ্টার ভাষ্য অনুযায়ী যে 50-এর বেশি। 55% যদি হয়, এবং গণভোট যদি সেখানে 50-এর কম হয়, সেটা একটা নৈতিক প্রশ্ন আসবে, যে তাহলে গণভোটের প্রতি মানুষের সমর্থন নেই। নায়ের পক্ষে যদি, নায়ের পক্ষে জাতীয় পার্টি সহ বেশ কিছু নায়ের পক্ষে কিন্তু প্রকাশ্যে অবস্থান নিয়েছে। এটি একটি। আরেকটি হচ্ছে যে কাগজে কি সংস্কার হয়, তাহলে তো আমাদের যে সংবিধান আছে, এই সংবিধান থাকতে কখনোই কোনো স্বৈরাচারী সরকার, অনির্বাচিত সরকার, ফ্যাসিবাদী সরকার আসার কোনো কারণ নেই। এখানে মানে গণতন্ত্রের কথাই আছে। সুতরাং বিষয়টা একটু মানে তাৎক্ষণিকতার বাইরে রেখে দীর্ঘ মেয়াদে দেখলে ভালো হতো। যারা এটি করেছেন তারা দেখেছেন যে আমাদের একটা কিছু দেখাতে হবে। এতগুলো কমিশন হয়েছে, আমরা তো গণভোটের উদ্দেশ্য তো সংস্কার। 17 মাসে কী সংস্কার হয়েছে, এই প্রশ্ন যদি করা হয় যে এই গণভোটে যারা গণভোটে আয়োজন করেছেন তাদের কি উত্তর দেবেন?
শেষ একটি কথা বলি যে আসিফ বিন আরির যে তার কথা ধরে আগামী বাংলাদেশ কোন দিকে যাবে, চরমপন্থার দিকে যাবে, উগ্রবাদের দিকে যাবে, আজকেই কিন্তু সেটার ফয়সালা হবে, না মধ্যপন্থার দিকে যাবে। বাংলাদেশ এখন পর্যন্ত ভোটের মাধ্যমে উগ্রপন্থার দিকে কখনো যায়নি। আমরা আশা করি যে এবারের নতুন প্রজন্ম বা নারীর যে 51% নারী ভোটার, তারা সিদ্ধান্ত নিতে ভুল করবে বলে মনে হয় না। আসিফ। জিলুর ভাই, আমি একদম মানে যে যে ভাবনাটা আমার মাথায় এই মুহূর্তে কাজ করছে সেটা হচ্ছে যে আসলে ইলেকশনটা যদি ঠিকঠাক মতন হয়ে যায় এবং গ্রহণযোগ্য ভাবে হয় এবং শেষ পর্যন্ত যদি এটা পিসফুলি দুটো পক্ষই গ্রহণ করে নেয়, তবে এইটা আসলে আমাদের জন্য ইজি একটা ব্যাপার। এর আসিফ, আমি পরের জাস্ট যে আমি জার্নিটা, আমি আমি জাস্ট একটু বোঝার জন্য, যে এখন তো ধরেন প্রায় 3.5 ঘন্টার মতো ভোট হয়ে গেল, আপনি এখনো এই যদি করছেন কেন? না দুইটা কারণে জিলুর ভাই। কারণ বাংলাদেশে আপনি জানেন যে 40% নির্বাচন কেন্দ্রের ব্যাপারে এক ধরনের অ্যালার্ট রয়েছে, হ্যাঁ। এবং বাংলাদেশের নির্বাচনে যে প্যাটার্ন, আমরা প্যাটার্নের ভায়োলেন্সটা দেখি দুপুরের পর থেকে ভায়োলেন্সটা বেড়ে যায়। কারণ বাই দ্যাট টাইম একটা ভাইব তৈরি হয় মানুষের মধ্যে, এবং একটা আউট অফ ইনসিকিউরিটি হোক বা যে ধরনের টেম্পারমেন্ট লুজ হোক, ট্রেডিশনালি স্পিকিং বাংলাদেশের ইলেকশনের ভায়োলেন্স দুপুরের পর থেকে এসকেলেট করে। তো এখন আমাদের দেখার বিষয় যে ওই সময় থেকে একদম ভোটের ফলাফল ঘোষণার আগ পর্যন্ত আসলে ব্যাপারটা কিভাবে হয়। এই কারণেই আমি ইফ ক্লজটা রাখতে চাচ্ছি। দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে যে যদি এই নির্বাচন গ্রহণযোগ্য হয় এবং যদি ক্ষমতার হস্তান্তরের প্রক্রিয়াটা শেষ হয়, তাহলে আসলে ট্রানজিশনের যে রাজনীতিটা শুরু হয়েছিল 2024-এর 5 আগস্টের পর থেকে, বিশেষ করে 8 আগস্ট সরকার ক্ষমতা নেওয়ার পর থেকে, আমরা তাহলে এইটার একটা এন্ডিংয়ে আসলাম। এর পরের যে যাত্রাটা, অর্থাৎ বাংলাদেশে পলিটিক্যাল সলিউশন আনাটা, এইটা আরো কঠিন যাত্রা হবে জিল্লুর ভাই। কঠিন যাত্রা হবে দুটো কারণে। একটা হচ্ছে যে যে দলই সরকারে জিতুক আর যে দলই বিরোধী দলে যাক, তারা যতক্ষণ পর্যন্ত না আলটিমেটলি আওয়ামী লীগ প্রবলেম সলিউশনের কথা ভাববে, ততক্ষণ পর্যন্ত তারা পলিটিক্যাল স্ট্যাবিলিটি দেশে ফেরত আনতে পারবে না। এখন ব্যাপারটা এরকম না যে আওয়ামী লীগ অ্যাজ আ পার্টি, আওয়ামী লীগ পার্টি এবং তার পলিটিক্যাল লিডারশিপ লেজিটিমেসি হারাইছে। আমার মনে হয় না যে আওয়ামী লীগের যে নেতারা, তারা আর ওই ধরনের কোনো রয়েছে, মানে পাবলিক এর কাছে ওই জনপ্রিয়তাগুলো আছে। তাদের সোশ্যাল মিডিয়াগুলো দেখলেই বোঝা যায় যে কি ধরনের এঙ্গেজমেন্ট সেখানে হয়। কিন্তু আওয়ামী লীগের যে সাধারণ ভোটার, নর্মাল ভোটার, যারা সাধারণ নেতাকর্মী, তাদেরকে তো এই 1.5 বছর তারা যে প্রচন্ড রকম প্রেশারের মধ্যে থেকেছে, এইটা তো রাষ্ট্র কন্টিনিউ করতে পারবে না। এটা যদি রাষ্ট্র কন্টিনিউ করতে চায়, তখন যে জিনিসটা ঘটবে, রাষ্ট্রকে ওয়েলফেয়ারের দিকে চিন্তা না করে পুলিশের দিকে নজর দিতে হবে, এবং রাষ্ট্র তখন অটোমেটিক্যালি পুলিশই রাষ্ট্রে কনভার্ট করবে। আমাদের প্রত্যাশা হচ্ছে যে এখন যাতে বাংলাদেশে আমরা এই পুলিশ স্টেটের দিকে না যাই, অর্থাৎ যে গভর্নমেন্টই আসুক সে যাতে ওয়েলফেয়ার স্টেটের দিকে ফোকাস রাখতে পারে। তো এটা একটা ব্যাপার। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে জিলুর ভাই, আপনি জানেন যে খুব 1 সপ্তাহ আগে, মানে 4 দিন আগে, এই সরকার একদম শেষ মুহূর্তে আমেরিকার সাথে একটা চুক্তি করলো, এবং কদিন আগে জাপানের সাথেও চুক্তি হয়েছে। চুক্তির 2টা কপি এখন পাবলিকলি মানে সরকারি ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। এটা নিয়ে এখন পর্যন্ত খুব একটা আলাপ হয়নি, বাট নির্বাচনের পরে মনে হচ্ছে এটা নিয়ে আলাপ হবে। সরকার এমনভাবে প্রচারণা চালাচ্ছে যেটা বাংলাদেশের জন্য অনেক বড় বিজয়, কারণ 1% ট্যাক্স সেখান থেকে, ট্যারিফ ওখান থেকে সরানো হয়েছে। কিন্তু আলটিমেটলি এর বিনিময়ে আমরা কি কি দিয়েছি, এই আলাপটা এখন পর্যন্ত কিন্তু হয় নাই। আমি এখানে কোনো কনস্পিরেসি থিওরিতে যাচ্ছি না। 2টা রাষ্ট্র তার জায়গা থেকে আলাপ আলোচনা করেছে, চুক্তি করেছে। আমাদের দেখার বিষয় হচ্ছে যে এখানে বাংলাদেশের অটোনমি কতটুকু থেকেছে, আর কোন কোন জায়গায় কতটুকু ছাড় দিতে হয়েছে। বিশেষ করে আমাদের মার্কেট ওপেনের যে ব্যাপারটা বলা হয়েছে, এই মার্কেট ওপেনিংটা আমাদের লোকাল ইন্ডাস্ট্রির উপরে, লোকাল ফার্মারদের উপরে কি ইম্প্যাক্ট পড়বে। সো এই যে মানে গ্লোবাল পাওয়ারগুলোর সাথে যে নেক্সাসটা তৈরি হয়েছে গত 1.5 বছরের মধ্যে, এইটার একটা ইম্প্যাক্ট আগামী সরকারকে কিন্তু ভোগ করতে হবে। থার্ড যে পয়েন্টটা, যেটা বলে আমি শেষ করতে যাচ্ছি জিলুর ভাই, সেটা হচ্ছে যে ইন কেস যদি আমরা একটা হ্যাঙ্গিং পার্লামেন্ট পাই, এবং দ্যাট উড বি আ নাইটমেয়ার ফর বাংলাদেশ। যদি একটা হ্যাঙ্গিং পার্লামেন্ট হয়, তাহলে যে গেমটার মধ্যে বাংলাদেশ পড়েছে, এই গেমটা তো শেষ হবেই না, বরং এটা আরো বেশি ইন্টেন্সিফাই হবে, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা তখন এই যে নন স্টেট অ্যাক্টরদের যে রোল, তাদের যে ক্ষমতা, তাদের যে প্রভাব, এইটা সোসাইটিতে এবং স্টেটে আরো বেড়ে যাবে। ওইটা আমাদের জন্য একটা বড় ন্যাশনাল সিকিউরিটি থ্রেটও তৈরি করবে। আমার প্রত্যাশা হচ্ছে যে যেই জিতুক,
সে জিতে ক্ষমতায় আসুক, হ্যাঙ্গিং পার্লামেন্ট তৈরি না হোক, একটা শক্তিশালী সরকার গঠিত হোক, যেই সরকার পাবলিক ম্যান্ডেট নিয়ে ওয়েলফেয়ার স্টেটের কথা ভাবুক, নাগরিকের প্রবলেমগুলো হিউম্যান রাইটসের ফ্রেমে সলভ করুক, হিউম্যান রাইটস বেসড রাজনীতি করুক, কিন্তু যাতে পুলিশি স্টেটে পরিণত না হয়, এটাই প্রত্যাশা। মিস্টার সোহরাব হাসান, আপনার কাছে একটু বুঝতে চাই যে আমরা দেখছি যে এই নির্বাচনের আগ মুহূর্তে সরকার বেশ কিছু চুক্তি বিভিন্ন দেশের সঙ্গে করেছে, যেগুলো আসিফ উল্লেখ করলেন, এবং ফরেন অ্যাক্টর যারা তারাও বেশ অ্যাক্টিভ আমরা দেখলাম নির্বাচন নিয়ে প্রকাশ্য অপ্রকাশ্যভাবে, এবং তাদের কারো কারো আবার কারো কারো প্রতি সমর্থনের কথাও বাতাসে ভেসে বেড়াচ্ছে। তো সব মিলিয়ে একটু আপনার কাছ থেকে শুনতে চাই যে এই জনপরিসরে বিশেষ করে রাজনৈতিক মহলে যে আলোচনাটি বেশ জোরদার, সেটি হচ্ছে এই সরকার বিদায়ের মুহূর্তে অনেকগুলো চুক্তি করে পরবর্তী নির্বাচিত সরকারকে বিপদে ফেলল। এই চুক্তির বোঝা তাদের বহন করতে হবে। আপনারা জানেন যে দুই দেশের মধ্যে চুক্তি হলে সেটা বাতিল করা খুব কঠিন যে কোনো এক পক্ষে। ভারতের সাথে বাংলাদেশের যতগুলো চুক্তি হয়েছে সেটি কিন্তু ওই অন্তর্বর্তী সরকার বাতিল করতে পারেনি। সুতরাং এর হিসাব নিকেশ করা উচিত। যেটা আসিফ বিন আলী বললেন যে আমরা যে শুল্ক চুক্তি করলাম এর আমরা কি কতটা লাভবান হব এবং কতটা ক্ষতিগ্রস্ত হব। আর কোনো চুক্তিতেই আমিও ওই চুক্তির খসড়ায় দেখলাম, এই চুক্তিতে বা এটা নিয়ে যে রিপোর্ট হয়েছে যে তাতে আছে যে কোনো বাংলাদেশ যেসব দেশ থেকে পণ্য কিনে সেক্ষেত্রে তাদের এক ধরনের বিধিনিষেধ আছে ওই নির্ভরতা কমানোর, যেটি এখানকার মার্কিন রাষ্ট্রদূত আর শুনানিতে বলেছেন, এখানে এসেও বলেছেন যে তারা বাংলাদেশের চীনের প্রভাব কমাতে চান। এটা তাদের ভূ রাজনীতির রাজনীতির যে নীতি তার অংশ। এখন হচ্ছে কি, আমরা তো অনেক ব্যাপারেই দর কষাকষি করতে পারি না। একটা হচ্ছে আমাদের ওইরকম আর্থিক সক্ষমতা নেই। দ্বিতীয় হচ্ছে যে যারা দর কষাকষি করবেন, যাদের আমরা পাঠাই বা যারা যান, তারা কতটা সক্ষম, তারা পুরো বিষয়টা বোঝা। যুক্তরাষ্ট্রের যে কর্তা ব্যক্তি বা যারা এসব বিষয়ে ডিল করেন, তাদের সঙ্গে জানা বোঝাটা, মানে তাদের সঙ্গে জানা বোঝা না, ওই বিষয়ে জানা বোঝাটা কতটা গভীর বা কতটা সুদৃঢ়, এটি একটি বিষয়। আরেকটি হচ্ছে যে সরকার, অন্তর্বর্তী সরকার অনেক ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে, পরে রাখতেও পারেনি। যেমন চট্টগ্রাম বন্দরের ক্ষেত্রে এটি রেখে দিয়েছে যে সেটা অবশ্য বাংলাদেশের সাইড থেকে না, অপর সাইড থেকে যেই অপর সাইড থেকে তারা উৎসাহ দেখায়নি, তারা উৎসাহ দেখাননি। এখন এটি এই অন্তর্বর্তী সরকার, এটি তো আর করা যাবে না। তারা ভালো করলেও সেটার সুফল আমরা পাবো, আর মন্দ করলে সেটার বোঝা বহন করতে হবে। নির্বাচিত সরকার এসে সেটা পুনর্মূল্যায়ন করবে। জনপরিসরে আলোচনা হওয়া উচিত। যেমন মার্কিন এই যে শুল্ক নীতির প্রথম দিকে বলা হলো যে এটা ডিসক্লোজার করা যাবে না, মানে এটা প্রকাশ করা যাবে না। আমরা জানি না, যেখানে নিরাপত্তা বিষয়ে জড়িত না থাকলে এবং একবারে প্রতিরক্ষা বিষয়ে না থাকলে এটা কেন প্রকাশ করা যাবে না। অতীতেও অন্য দেশের সাথে যে চুক্তি হয়েছে, আমাদের কোনো পার্লামেন্টেই এটা নিয়ে আলোচনা হয়নি। এটা খুবই দুর্ভাগ্যজনক। তাই ভবিষ্যতে যারা আসবেন তারা আশা করি যে তারা এসব ব্যাপারে স্বচ্ছ থাকবেন, জবাবদিহি করবেন, যেটি তাদের নির্বাচনী অঙ্গীকার। একই সঙ্গে আমি আসিফ বিন আলীর সঙ্গে একটু যোগ করতে চাই, 54 বছর আমরা বিভাজিত রাজনীতির করে আসছি। একেবারে স্বাধীনতার পর থেকে প্রতিটি সরকার 12ই ফেব্রুয়ারির পর নির্বাচনের মাধ্যমে যে সরকারটি আসবে, আমরা আশা করি তারা বিভাজন থেকে বেরিয়ে আসবেন। সবাইকে নিয়েই বাংলাদেশে চলতে হবে, এবং সেটি আওয়ামী লীগ যেমন বিএনপি জামাতকে বাদ দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে পারেনি, তাকে স্বৈরতান্ত্রিক হতে হয়েছে, কর্তৃত্ববাদী হতে হয়েছে, তারপরও শেষ রক্ষা হয়নি। সুতরাং যারা আসবেন তাদের জন্য এটি কিন্তু একটা বড় শিক্ষা। তারা যদি একটি জনগোষ্ঠীকে, একটি অংশকে বাদ দিতে চান, আপনি জানেন পার্বত্য চট্টগ্রামে যে খুবই কয়েক লাখ মানুষ, সেই কয়েক লাখ মানুষের সাথে যুদ্ধ করে কিন্তু বাংলাদেশ রাষ্ট্রের যে কর্তৃত্ব যাদের হাতে ছিল, নিয়ন্ত্রণ যাদের হাতে ছিল, তারা কিন্তু শেষ পর্যন্ত চুক্তি করতে বাধ্য হয়েছেন। যদিও পরবর্তীকালে সেই 28 বছরের চুক্তি বাস্তবায়ন হয়নি। এবং সেখানেও একটা ব্যাপারেই দেখি যে আমাদের সামরিক, বেসামরিক, ডান বাম মধ্য সবার মধ্যে ঐকমত্য যে চুক্তি বাস্তবায়ন না করা।
একটা বিষয় জাস্ট ছোট্ট করে আমি আসিফের কাছে যাব। আমরা দেখছি যে প্রার্থীদের মধ্যে অভিযোগ দেওয়া শুরু হয়েছে প্রার্থীরা, যেমন ববি হাজ্জাজ আমি আগেই উল্লেখ করেছিলাম যে তিনি বলছেন যে একটা কেন্দ্রে মোহাম্মদপুরে অনিয়মের অভিযোগ। আমরা দেখলাম একটু আগে খবরে শুনলাম যে তাসনিম জারা অত্যন্ত আলোচিত একজন প্রার্থী ঢাকায়, তিনি অভিযোগ করেছেন যে তার এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। আমি একটু আগেই খবরে দেখছিলাম যে ব্যারিস্টার রুমিন ফারহানা, আরেকজন আলোচিত স্বতন্ত্র প্রার্থী, তিনি অভিযোগ করেছেন যে বিভিন্ন কেন্দ্র থেকে তার এজেন্টদেরকে বের করে দেওয়া হচ্ছে। আসলে আমরা বোধহয় গণতন্ত্রের উপযুক্ত হইনি। এই যে বের করে দেওয়া, এই যে কাউকে বাধা দেওয়া, এটা তো গণতান্ত্রিক না। এটাই তো আমরা যে স্বৈরতন্ত্রের কথা বলেছি, যে গণ অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্রীয় স্বৈরতন্ত্রকে বিদায় করেছি, কিন্তু আমরা ভিতরে ভিতরে তো প্রত্যেকে স্বৈরতন্ত্রকে আচরণ করি, যেখানে যার ক্ষমতা। এখন হতে পারে যে যদি কোনো দল মনে করে তারাই ক্ষমতায় আসবে এবং প্রশাসন যদি তার হয়ে কাজ করে, একজন স্বতন্ত্র প্রার্থী বা একজন সাধারণ প্রার্থী তার বিনিময়ে, অথবা ছোট দলের প্রার্থীর বিরুদ্ধে, মানে তাহলে কি হলো? আর ওই প্রার্থীও যখন, ওই প্রার্থী বা ওই দল যখন বাধ্য করে বা এমন একটা আবহ তৈরি করে, ওই সরকারি কর্মকর্তারও কিছু করার থাকে না, অথবা একটাই পারে যে দায়িত্ব না পালন করতে। আর সুতরাং এক ধরনের এত সংস্কার হলো, তো এত সংস্কার নিয়ে আলোচনা হলো, কিন্তু ভেতরে একটা সংস্কার হয়নি, মনের সংস্কারটা হয়নি। প্রথম এবং প্রধান যেটি শর্ত হচ্ছে মনের সংস্কার, মানসিকতার সংস্কার, চরিত্রের সংস্কার, এবং সেটা গণতন্ত্র। আমার জন্য আনফরচুনেটলি জুলাই চার্টারে এই সংস্কার নিয়ে কিছু নেই। আমার জন্য যেটা সত্য সেটি আপনার জন্যও সত্য, আপনার জন্য যেটা সত্য আমার জন্যও সত্য। সেটি একজন এদেশের সবচেয়ে কম জনসংখ্যা আছে বম বা এরকম আরও যে জনগোষ্ঠী, তার জন্যও সত্য, তারও সমান অধিকার আছে। এটি যতদিন রাষ্ট্র মেনে না নেবে, ততদিন আমরা বোধহয় এই অলিক ধারার পেছনে ঘুরব। আসিফ, আপনার কাছে আবার একটা স্পেসিফিক প্রশ্ন আছে যে এই সরকার, যার সময় প্রায় শেষ হয়ে এসছে, যদিও তারা একটা ধারণা দিয়েছেন যে 18 তারিখে হয়তো নতুন সরকার শপথ দিবে, অনেকেই প্রশ্ন তুলছেন যে 12 থেকে 18 এই সময়টা অনেক লম্বা, কেন এত দূর যাবে? কিন্তু প্রশ্ন হচ্ছে যে ওনাদের ভবিষ্যৎ কী? কারণ এখানে দেশি বা বিদেশ থেকে এসে অনেকে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। ইতিমধ্যে একজন উপদেষ্টা তো সরাসরি অভিযোগ করেছেন যে আওয়ামী লীগ সভানেত্রী বা সাবেক প্রথিত প্রধানমন্ত্রী, তিনি তাদেরকে হত্যার হুমকি দিচ্ছেন। সো এবং নানা জনমনে নানা রকমের কথা। আমরা 2007-8-এরও যারা সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন বা তৎকালীন বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, তাদের নানা রকমের পরিণতি দেখেছি। সো আপনি কি মনে করেন? জিলুর ভাই, এটা তো ফিউচার প্রেডিকশনের একটা প্রশ্ন, আমরা অ্যাজিউম করতে পারি। এবং আমরা যদি ওভারঅল বাংলাদেশের ইতিহাসের দিকে দেখি, যে মইনুল আহমেদ এবং মঈনুদ্দিন ফখরুদ্দিনের যে সরকারটা ছিল, তাদের কেউই কিন্তু খুব সহজে বিদায় নিতে পারেনি। তাদের জন্য একদম পাবলিক স্পেসের বাইরে চলে যেতে হয়েছিল পরবর্তীতে। এবং তারা মানে হচ্ছে যে মানে এক ধরনের কি বলবো, যে প্রস্থান করেছিল মানুষের সামনে থেকে। এই সরকারের ক্ষেত্রে একটা ব্যাপার যেটা হয়েছে, যে দেখেন, এই সরকারটা যখন দায়িত্ব গ্রহণ করে, তখন কিন্তু আসলেই দেশের পরিস্থিতি খারাপ ছিল। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যখন দায়িত্ব হাতে তুলে নেন, সেই সময় আমার মনে হয় না উনি ছাড়া আর কেউ এতটা ইউনাইটিং ফিগার হতে পারত। এই বিষয়ে অস্বীকার করার কোনো উপায় নেই। আমরা কেউই কিন্তু সরকারের ব্যাপারে সমালোচনা করতাম না। আমি আপনার শোতে ওই সময় আসছি, আমি আপনাকে আগে থেকে বলেছি যে ভাই, কনটেক্সচুয়াল কারণে সরকারকে একটু সময় দিতে হবে। কিন্তু ওভার দ্য টাইম এই যে সরকারের প্রতি যে সহানুভূতি, সমর্থন, এটা চলে যেতে শুরু করলো। এটা চলে যাওয়ার অন্যতম একটা কারণ ছিল যে অনেকের মধ্যে প্রত্যাশা ছিল যে সরকার স্বচ্ছ হবে। মানে ব্যাপারটা এরকম না যে সরকার সবকিছু করে দিবে। আমরা ওই সময় বুঝতে পারছিলাম যে সরকার অত্যন্ত দুর্বল একটা রাষ্ট্র কাঠামো পেয়েছে, পুলিশ ব্যবস্থা ভঙ্গুর, এবং দেশে মানে অনেক ধরনের স্টেট এবং নন স্টেট এলিমেন্ট মানে অ্যাক্টিভিটিস করছে, ব্যুরোক্রেসির মধ্যে এক ধরনের প্রতিবাদ আছে। আমরা এই লিমিটেশনগুলো মাথায় রেখেই কিন্তু ভেবেছিলাম যে সরকার তাহলে যে কাজটা করবে সেটা সে স্বচ্ছতার আশ্রয় নিবে। সে যেটাই করুক না কেন, সে সেখানে জনগণকে ক্লিয়ার কাট বলবে যে এইটা আমার উদ্দেশ্য, আমি এই প্রক্রিয়াতে করতে চাচ্ছি এবং এটা হোক। কিন্তু আমরা পরে গিয়ে দেখলাম যে সেটা হলো না। এই সরকার কনসিস্টেন্টলি ছাত্রদের প্রতি এক ধরনের
মানে অপ্রয়োজনীয় পক্ষপাতিত্ব দেখানো শুরু করলো, এবং আমরা সেটার ফলাফলও দেখলাম কি হলো। মানে এই ছাত্র রাজনীতির বিশেষ তাদের যে দলটার যে সম্ভাবনা ছিল, সেই সম্ভাবনা তো তারা এক্সপ্লোর করতেই পারলো না, বরং অনেকেই তাদেরকে আসলে সরকারি দল হিসেবে বিবেচনা করা শুরু করলো সরকারের এই আচরণের কারণে। দ্বিতীয় যে ব্যাপারটা, যেটা পরবর্তীতে ইতিহাস যখন লেখা হবে এই সরকারকে ভোগাবে, সেটা হচ্ছে যে বাংলাদেশের ন্যাশনাল সিকিউরিটি থেকে কনস্টিটিউশনের মতন অত্যন্ত স্পর্শকাতর ব্যাপারগুলোতে দ্বৈত নাগরিকরা কাজ করেছেন। এবং আমি দ্বৈত নাগরিকত্বের কাজ করার বিরুদ্ধে না, আমি ব্যক্তিগতভাবে গ্লোবালিস্ট একজন পার্সন, এবং আমি মনে করি যে এই সুযোগটা থাকা উচিত। কিন্তু তৃতীয় বিশ্বের যে কোনো দেশে এই ধরনের মানে এই ধরনের দ্বৈত নাগরিকদের একদম যদি রাষ্ট্রীয় সেন্সিটিভ ডিসিশন মেকিং এর পর্যায়ে নিয়ে যাওয়া হয়, মানে কনস্টিটিউশন হোক, সেটা ন্যাশনাল সিকিউরিটি হোক, বা ধরুন বিজনেস ইনভেস্টমেন্ট হোক, সেইখানে কিন্তু একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকে। এখন অনেকেই বলতে পারেন যে আচ্ছা, অনেক সময় তো কানাডিয়ান কোনো একজন নাগরিক আমেরিকার ব্যাংকের প্রধান হয়। দেখেন, কানাডা আর আমেরিকার সাথে বাংলাদেশের তুলনা চলে না। কানাডা এবং আমেরিকার সিস্টেম অত্যন্ত স্ট্রং, আমাদেরটা ওই রকম না। সো আমাদের এখানে কিছু জিনিস তো থাকে। এখন আমি যেটা মনে করি জিলুর ভাই, যে এই সরকারের ক্ষেত্রে যে জিনিসটা হবে, যে এই নির্বাচনটা তারা যদি সুষ্ঠুভাবে করে যান এবং ক্ষমতার হস্তান্তরটা তারা যদি শান্তিপূর্ণভাবে করে দিয়ে যেতে পারেন, তবে ইউনূস সাহেব তার যে শেষ যতটুকু মানে সম্মান আছে সেইটা নিয়ে তিনি ফেরত যাবেন। যদি সেটা না হয়, তবে এই সরকার আরো প্রবলেমেটিক সিচুয়েশনে পড়বে। আর যদি আমরা ধরে নিই যে সবকিছু ঠিক হলো, ইলেকশনটা ভালো হলো, একটা ইলেক্টেড গভর্নমেন্ট আসলো, সরকার পাওয়ার হ্যান্ড ওভার করলো, তখন যে জিনিসটা আমার ধারণা হবে সেটা হচ্ছে যে ইভেনচুয়ালি এই সরকারের সময় যে ধরনের কাজগুলো হয়েছে তার ব্যাপারে শ্বেতপত্র প্রকাশের একটা দাবি হয়তো বা আসতেও পারে, যে কি ধরনের কাজ হয়েছে, কি প্রসেস মেনটেন করা হয়েছে, কারা এগুলো হ্যান্ডেল করেছে, কেন মবের ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হয়নি, এমনকি মানে ডেইলি স্টার প্রথম আলো যখন পুড়িয়ে দেওয়া হলো তখন কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, এটা আসলে নাগরিক হিসেবে আমাদের জানার অধিকার রয়েছে। বা লাস্ট আমি যে কথাটা বলে শেষ করব, একটা ব্যাপার আমার ধারণা ঘটতে পারে যে এই সরকারের তো একটা বড় অংশ সিভিল সোসাইটির মানুষজন গেছিলেন, মানবাধিকার কর্মী, অধ্যাপক, সাংবাদিক, এবং তারা এখন অনেকেই হয়তো বা তাদের প্রফেশনে ফেরত যাবেন। কিন্তু আমার একটা নৈতিক প্রশ্ন এখানে থাকে, যে রাষ্ট্রের অ্যাবসলিউট হার্ড পাওয়ার এক্সারসাইজ করার পরে তারা আবার কেমন করে সিভিল সোসাইটিতে ফেরত আসবেন এবং নিরপেক্ষ ভূমিকা পালন করবেন, সেই নিয়ে আমার নিজের একটা সন্দেহের জায়গা আছে। কারণ এখানে একটা মোরাল অথরিটির ব্যাপার আছে। আপনি যখন রাষ্ট্রীয় পাওয়ার হোল্ড করেন এবং তারপরে এসে আসলে নিজেকে নিরপেক্ষ দাবি করা যায় না। তো ফর এক্সাম্পল, আমি যদি কখনো কোনোদিন পলিটিক্সে জয়েন করি, সেদিনকে আমি বলবো যে আজকে থেকে আমার কথা পলিটিশিয়ান আকারে নেবেন, আমার কথা একাডেমিক আকারে নেবেন না। এইটা হচ্ছে একটা বেসিক ট্রান্সপারেন্সি মডেল। কিন্তু এই মডেলটা আমরা আমাদের এই পথিত যশা অনেকের মধ্যেই দেখিনি। তো আশা করবো যে ভবিষ্যতে এই ব্যাপারটা দেখার জন্য অপেক্ষায় থাকবো। থ্যাংক ইউ আসিফ। মিস্টার সোহরাব হাসান, আমরা একটু শেষের দিকে চলে এসেছি। না, এই প্রশ্নের জবাব দেওয়া তো কঠিন, কারণ ভবিষ্যতে সারাদিনই কথা বলবো। আচ্ছা, ভবিষ্যতে কি হবে আমরা জানি না। তবে আমিও আসিফ বিন আলীর সাথে একমত, নির্বাচনটি যদি ভালো করতে পারে এবং ক্ষমতা হস্তান্তরটা যদি দ্রুত এবং সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়, মানুষের যে ক্ষোভ রাগ সেটা হয়তো কিছুটা কমবে। কিন্তু স্বচ্ছতা জবাবদিহির কিন্তু বিকল্প নেই। সরকার একেবারে শেষ সময়ে এসে উপদেষ্টাদের আয় ব্যয় সম্পদের হিসাব দিয়েছে, ভবিষ্যতেও এটা করা যাবে। কিন্তু আরেকটি রাজনৈতিক মেরুকরণ কি হবে নির্বাচনের পর? যারা পরাজিত হবে তারা যদি মেনে নেয় ফলাফল, তখন হয়তো এই পূর্বসূরিকে এক ধরনের সমঝোতার মাধ্যমে, এক ধরনের বোঝাপড়ার মধ্যে তাকে গ্রহণ করার চেষ্টা করবে। আর যদি 2008-এর মতো মনে করে যে এই সরকার অথবা এখনকার এস্টাবলিশমেন্ট অমুক দলকে জিতিয়ে দিয়েছে, অমুক দলকে হারিয়ে দিয়েছে, তখন এটি বাংলাদেশের রাজনীতিকে একেবারে জটিল এবং কঠিন অবস্থায় নিয়ে যেতে পারে এবং ব্যক্তিগত নিরাপত্তাও সেখানে বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকে। আসিফ, কিছু যোগ করবেন? আমি শুধু একটা লাইনই যোগ করব, সেটা হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে চাই যে ইনারা সসম্মানে সমাজে ফেরত যাক। কারণ আমাদের এই ট্রেডিশনটা চালু করতে হবে যে রিটায়ারমেন্ট পলিসি থাকা উচিত।
এবং রিটায়ারমেন্টে আমি চাই যে আমাদের দেশের রাজনীতিবিদরা, সিভিল সোসাইটির মেম্বাররা, তারা যখন তাদের দায়িত্ব পালন শেষ হবে দেশের ভেতরে শান্তিতে থাকুক, তাদেরকে যাতে মইনুল আহমেদের মতন বা শেখ হাসিনার মতন পালিয়ে যেতে হয় না। আমাদের দেশে এই কালচারটা নাই জিলুর ভাই, যে রাষ্ট্রীয় পদে দায়িত্বে থাকার পরে সে একটা শান্তি রিটায়ারমেন্টের জীবন যাপন করবে। তো ঠিক আছে, যা হওয়ার হয়ে গেছে অতীতে, যদি ক্ষমতাটা হ্যান্ড ওভার হয়, তবে কেননা আমরা এই কালচারটা চর্চাটা এখন থেকেই শুরু করি, যে মানে হচ্ছে যে শান্তিপূর্ণ রিটায়ারমেন্ট। এমনিতে জাস্ট আমরা একটু বিরতিতে যাব লম্বা সময়ের জন্য। আপনার কোনো প্রেডিকশন আছে ফলাফল নিয়ে মিস্টার সোহরাব হাসান? আসিফ, কোনো প্রেডিকশন? আমার এটাই সোহরাব হাসান যে বাংলাদেশের নির্বাচনে এ পর্যন্ত যত নির্বাচন হয়েছে, বাংলাদেশের মানুষ মধ্যপন্থাকেই বেছে নিয়েছে, কট্টরপন্থাকে নেয়নি। আমার ধারণা এই নির্বাচনেও তারা মধ্যপন্থার দিকেই যাবে। আসিফ? লজিক্যালি স্পিকিং এবং যে ধরনের সার্ভে রিপোর্টগুলো আসছে তাতে যেটা মনে হচ্ছে যে বিএনপির একটা সম্ভাবনা রয়েছে ভালো করার, তবে লড়াইটা হাড্ডাহাড্ডি হবে। এটা মনে করার কোনো কারণ নেই যে লড়াইটা হাড্ডাহাড্ডি হবে না। আমি খুব সারপ্রাইজড হব যদি জামাত জিতে যায়, কারণ দ্যাট উড বি এগেইনস্ট হচ্ছে যে মার্ফিস ল। কিন্তু কিন্তু যদি সেটা ঘটে হ্যাঁ, সেটা ভিন্ন। আপনি সম্ভবত বলছিলেন যদি ইভেন কোয়ালিশনের মতো পরিস্থিতিও তৈরি হয়, সেটাও বাংলাদেশের জন্য খুব একটা মানে এক ধরনের নতুন জটিলতা তৈরি করবে। হ্যাঙ্গিং পার্লামেন্টের যে ব্যাপারটা, সেটার একটা সম্ভাবনা আছে। কারণ একটা ব্যাপার কি, যে 40টা সিটে বিএনপির বিদ্রোহী প্রার্থী রয়েছে, এবং এই 40টা সিটে আসলে কারা জিতবে না তার উপরে নির্ভর করবে আমরা হ্যাঙ্গিং পার্লামেন্টের দিকে যাব কি যাব না। এটা একটা ব্যাপার। সেকেন্ড হচ্ছে যে জিরুল ভাই, ইতোমধ্যেই এটা মোটামুটি স্পষ্ট হয়ে গেছে যে বাংলাদেশের রাজনীতিতে বিদেশি হস্তক্ষেপ আছে, এটা রাগঢাক করার কিছু নাই, এটা বাস্তবতা। এখন সেই জায়গাটাতেও যে কোনো ধরনের ইকুয়েশন কাজ করেনি বা করবে না সেটা বলারও কোনো সুযোগ নেই। কিন্তু আমার মনে হয় কি, জনগণ যদি ওভারওয়েলম মেজরিটিতে ভোট দেয়, তাহলে আসলে কি জনগণের এত বড় ম্যান্ডেটকে না কেউ আন্ডারমাইন করার সাহস করবে না। আমি শেষ পর্যন্ত ভরসা করে আছি যে আমাদের দেশের মানুষ আজকে এই সময়টাতে বাইরে বের হবে, ভোট দিবে, এবং এই আমরা যত ধরনেরই সেটা কনস্পিরেসি থিওরি হোক, ধারণা হোক আর আগ্রহ হোক, তারা নিজের মতামত জানাবে। ধন্যবাদ আসিফ বিন আলী এবং মিস্টার সোহরাব হাসান। দর্শক, আমার অতিথিদের কথা যেটা ধার করেই বলি যে আজকেই আসলে ফয়সালা হয়ে যাবে যে বাংলাদেশ মধ্যপন্থার পথে হাঁটবে নাকি উগ্রপন্থার পথে। এটা বোঝার জন্য আমাদের আরও বেশ কয়েক ঘন্টা অপেক্ষা করতে হবে। আমরা প্রায় ঘণ্টাখানেকের বিরতিতে যাচ্ছি, তারপরে আবার আজকের সারাদিনের এই ভোট গ্রহণ প্রক্রিয়ার বিশ্লেষণ এবং নির্বাচনের নানা দিক নিয়ে আলোচনা করব। রাতেও আমরা নির্বাচনী ফলাফল বিশ্লেষণ করব। সো 1 ঘন্টার বিরতিতে যাচ্ছি। চ্যানেল আইয়ের পর্দায় অন্যান্য খবর এবং অনুষ্ঠান আপনারা দেখবেন। আপনাদের সবার জন্য আপাতত শুভকামনা। যারা ভোট দিতে এখনও যাননি, আমরা আশা করব যে তারা ভোট দিতে যাবেন, কারণ আপনি যত বেশি ভোট পড়বে তত বেশি ফলাফল ভালো হবে বলে, মানে প্রত্যাশিত ফলাফল, দেশের জন্য কল্যাণকর যে ফলাফল সেটা হবে আশা করা যায়। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য আপাতত শুভকামনা।